আসসালামু আলাইকুম। কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত অন্তরীকরণে আজকে আমরা প্রথম ক্লাসেই হাতে কলমে একটি স্পেশাল টপিক শিখব। আমাদের অন্তরীকরণের মধ্যে এই টপিকটা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এসে থাকে। কলেজের পরীক্ষাতেও স্যার ম্যাডামদের একটা পছন্দের টপিক হচ্ছে এইটা। তো আমাদের অন্তরীকরণে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটি বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা বোর্ড প্রশ্ন দেওয়া আছে, রাজশাহী বোর্ড 2023। তো এই বোর্ড প্রশ্নের মধ্যে দেওয়া আছে দৃশ্যকল্প 1-এ f(x) একটা ফাংশনটা হচ্ছে 3x² + 2x + 7। এখন খ নং প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1-এ আমাদের যদি f(x) ফাংশনটাকে আমরা y ধরে কাজ করি তাহলে কি হবে, একটা বক্ররেখার সমীকরণ তৈরি হবে। বা বলতেছে যে y = fx, এটা হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ। সেই বক্ররেখার নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে 2,23। এখন বলতেছে এই 2,23 বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করো। তো আমাদের টপিকটার নাম হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক অবিলম্বের সমীকরণ বের করো। আমি আবার বলতেছি, আমাদের এই যে স্পেশাল যে অধ্যায়টা অন্তরীকরণ, সে অন্তরীকরণ অধ্যায়ে স্পেশাল যে টপিকটা থেকে পরীক্ষা প্রশ্ন হয় সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করো এবং অবিলম্বের সমীকরণ বের করো। তো এই দুটো টপিক থেকে আমরা আজকে ভালো করে আলোচনা করব কীভাবে এই টপিকটা ইজিলি করতে হয় বা ইজিলি করা যায়, আমরা ধাপে ধাপে শিখব। তো আমাকে একটু জানাও আমার কথাগুলো ভালো করে বুঝতে পারলা কিনা তোমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের একটা বক্ররেখার সমীকরণ দেওয়া থাকবে সবসময়, এই যে ফাংশন হিসেবে দেওয়া থাকবে। এখন এই বক্ররেখা হইতে পারে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কিন্তু এটা কখনো সরল রেখা হবে না, বক্ররেখা হবে। বক্ররেখার সাহায্যেই কি করা যায়, স্পর্শক আঁকা যায়, অবিলম্ব বের করা যায়। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে? কি বললা বুঝি নাই। পরাবৃত্ত, অধিবৃত্ত, অবৃত্ত এগুলো বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যাই। এখন আমরা শুরু করি। আমরা বৃত্ত দিয়ে প্রথমে বুঝি, একটা বৃত্ত আঁকি। সবাই একটু খাতা কলমে এই যে কম্পাস কলম নিয়ে কাজ করো। হ্যাঁ, শুরু করতেছি। প্রথমেই চলো বাচ্চারা আমরা একটা বৃত্ত আঁকি। আমি হাতে কলমে বুঝাচ্ছি, তোমরা হাতে কলমেই করবা, সমস্যা নেই। তো চলো আমরা এখন প্রথমে একটা বৃত্ত এঁকে নিই। দেখো বুঝবা আশা করি। ইজিলি যদি বুঝতে পারো তাহলে অনেক অঙ্কটা করতে মজা লাগবে ইনশাল্লাহ। আমি দেখাচ্ছি। চলো বৃত্ত আঁকি একটা, সবাই ছোট করে একটা বৃত্ত আঁকো। এই যে আমাদের বৃত্ত আঁকা হইল। সবাই আঁকছেন বৃত্ত? তাদের বলেন বৃত্ত আঁকছো? কথা কমকে। আচ্ছা, এখন এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এখন এই বৃত্তটা কি বক্ররেখা নাকি সরলরেখা? বৃত্তের যেই এরিয়াটা কি বক্ররেখা না সরলরেখা? ভেরি গুড, বক্ররেখা। আর মনে রাখবা পরীক্ষা সবসময় এই বক্ররেখার সমীকরণ দেওয়া থাকবেই, দেওয়া আছে কিন্তু এই যে 3x² + 2x + 7। ওকে, এই বক্ররেখার সমীকরণ ছাড়া কখনোই অঙ্ক করা যাবে না। তো এখন আমি লিখে রাখি। আচ্ছা, আমি স্পর্শ মানে বক্ররেখাটার আমি বাদ দিলাম, মানে বক্ররেখাটার সমীকরণ বাদ দিলাম। এখন মনে করো এই বক্ররেখার উপর একটা বিন্দু নিলাম। মনে করো এখানে একটা বিন্দু নিলাম, নাম দিলাম পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। আর এই পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,23। সবাই একটু মনোযোগ দিও, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে হবে, মনে রাখতে হবে সবসময়। আমাদের বক্ররেখার সমীকরণ দেওয়া থাকবেই। সমীকরণটা আপনি লিখি, এটা হচ্ছে 3x² যে কোনো জায়গায় নিলেই হবে, আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি। বক্ররেখার সমীকরণ হচ্ছে 3x² + 2x + 7। ক্লাসটা একবার মনোযোগ দিয়ে বুঝো, আশা করি সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা সরি, এটা তো ইকুয়াল টু ছিল না। আচ্ছা, এটা সমীকরণ না। সমীকরণ বলতে কি, এটা আর কি সমান সমান শূন্য নাই, এটা আমি লিখলাম। যাই হোক, এটা হচ্ছে বক্ররেখা সমীকরণ আর এটা হচ্ছে বিন্দু।
এই দুইটা ইনফরমেশন থাকবে, এই দুটো ইনফরমেশন ছাড়া কখনোই তুমি স্পর্শক বের করতে পারবে না, অবিলম্ব বের করতে পারবে না। এতটুকু কথা বুঝছো? তাড়াতাড়ি বলো, আমাদের সমীকরণ শূন্য না থাকে তাহলে আপনি কেমনে সমীকরণ বলবেন? আচ্ছা পরে বলতেছি, আমি আপাতত ধরো যেটা সমীকরণ ইকুয়াল টু শূন্য থাকবে, এটা আমরা জানি, কিন্তু শূন্য নাই। শূন্য থাকলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি পরে বলবো। ইকুয়াল টু শূন্য হইলে 2 নাম্বার নিয়ম আছে, এটা আমি পরে বলবো। আপাতত প্রথমটা শিখাইতেছি, সহজটা শিখাই, পরে পরেরটা নিয়ে আলোচনা করব। কথা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা এবার আমরা এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। এই যে এই বিন্দুতে সোজা দাগ দিলাম, এটা হচ্ছে একটা স্পর্শক। এই যে আমরা জানি বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুতে লম্বা রেখা টান দিলে তার নাম বলা হয় স্পর্শক। সবাইকে বুঝছো স্পর্শকটা কিরকম ভাবে আঁকলাম আমরা? স্পর্শকটা বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে স্পর্শক। থ্যাংক ইউ। এরপর হচ্ছে অবিলম্ব। অবিলম্ব কি? স্পর্শক যেই বিন্দুতে হয়েছে সেই বিন্দুতে একটা লম্ব রেখা টান দিবা এইভাবে। আচ্ছা এখন আমি স্পর্শকের নাম দিলাম, স্পর্শকের নাম হচ্ছে এ বি স্পর্শক। আর এই যে লাল রেখাটা, এটাকে নাম দিলাম পি কিউ রেখা, এইটাকে বলা হয় অভিলম্ব। তোমরা বৃত্ত পড়ছো, এগুলো জানো সবই। সবাই কি জানো না? কথা কনাকে বাকি পোলাপাইন ডি চুপচাপ কেন? সবাই কথা বলো। বুঝছো ওইগুলো? বুঝছো? আচ্ছা আরে নেট প্রবলেম করলে একটু কষ্ট করো। আচ্ছা অঞ্জনা জয়েন করছো ক্লাসে। অঞ্জনা তুমি কি আমার কথা শুনতেছো, দেখতেছো? আমাকে একটু জানাইও অঞ্জনা। একটু স্পিকার কথা বলতে পারবা কিনা, বা আমি যা যা বললাম বুঝতে পারলা কিনা? ওকে আচ্ছা অঞ্জনা, মানে আমার কথা বুঝতে পারো না, এই তো সমস্যা হচ্ছে বুঝতে? মানে কিছু দেখা যায় না, সব কালো হয়ে আছে। অনেক খারাপ স্যার। ও আচ্ছা কষ্ট হচ্ছে। আচ্ছা ক্লাস রেকর্ড চলতেছে। আচ্ছা যদি স্ক্রিন একবারে কালো হয়ে যায় তুমি লিংক কেটে দিয়ে আবার জয়েন করো। যদি স্ক্রিন কিছুই দেখা না যায়, মানে পুরো কালো হয়ে গেছে, তাহলে এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আসলে এটা পিন করার সিস্টেম আছে, তুমি একটা কাজ করতে পারো, আমার স্ক্রিনে ডাবল ক্লিক করতে পারো। ডাবল ক্লিক করলে তো আমার পিন হয়ে যাবে, তখন কেউ কথা বলে চলে যাবে না বা কালো হবে না। এটাকে চাইলে করতে পারো। আচ্ছা যাই হোক, তো মিম তোমাকে ইনভাইট করছে, খুশি হলাম। চেষ্টা করো ক্লাস করার জন্য। এবার দেখো বৃত্ত স্পর্শক অবিলম্ব। অবিলম্ব কেন হলো? এই কোণটা 90 ডিগ্রি এর জন্য। এইবার এই অঙ্কটা কেমনে করা হয়, কেমনে করতে হয় আমি তোমাকে বলতেছি। নিয়মটা হচ্ছে প্রথমেই আমাদের যেই ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটাকে আমরা ধরবো y ইকুয়াল টু এফ এক্স। আমাদের এটা হচ্ছে এফ এক্স ফাংশন দেওয়া আছে, কিন্তু প্রশ্নই দেওয়া আছে এফ এক্স ফাংশন হচ্ছে এত। তো প্রথম কাজ কি করব? প্রথম কাজ করব যে ধরি y ইকুয়াল টু এফ এক্স। আমি তোমাদের সিস্টেমটা বোঝাচ্ছি। অঙ্কের সিস্টেমটা কি? ধরতে হবে সব সময়। যদি আমাদের ইকুয়াল টু শূন্য না থাকে, সমীকরণ মানে ফাংশনের ইকুয়াল টু যদি শূন্য না থাকে, তাহলে ধরবো কি? ধরবো ধরি y ইকুয়াল টু এফ এক্স। এইভাবেই অঙ্কটা শুরু করতে হয়। বুঝতে পারছেন সবাই কথাটা? সিস্টেম বলতেছি, কথা বইল। আচ্ছা এরপরে কি করব? হ্যাঁ বলো। স্যার নেটের সমস্যা, এইজন্য এর আগে কি বুঝেছেন বুঝি নাই। আমি বেশ কিছুই বুঝে নাই, জাস্ট চিত্র আঁকছি, বৃত্ত আঁকছি, স্পর্শক আঁকছি আর অবিলম্ব আঁকছি, আর একটা বিন্দু দেওয়া ছিল সেই বিন্দুতে। এই ম্যাথগুলো করার জন্য কি টাকা লাগবে? এরকম চিত্র কি আঁকা লাগবে? না আঁকা লাগবে না, তোমাদের বোঝার জন্য আমি আঁকতেছি, আঁকা লাগবে না। আমি একবার বোঝাচ্ছি তো, এই জন্য আঁকাচ্ছি আর কি। তো বলি নিয়মটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স ধরবো। এখন এফ এক্স এর মান বসা দাও। এফ এক্স এর মান কত? 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7। আচ্ছা লিখবো y ইকুয়াল টু এত। এরপর এটাকে 1 নং দিবা। প্রতিটা অঙ্কের নিয়মটা সেম, বুঝছো এতটুকু? জি স্যার বুঝতে পারছি। এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই জায়গার মধ্যে লিখতে হবে 1 নং সমীকরণকে
একবার অন্তরীকরণ করে পাই। বাংলা কথা লিখতে হবে, আমি বলতেছি, তোমরা লিখে নিও। 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। এখন অন্তরীকরণের যে চিহ্নটা, সেই চিহ্নটা কি ছিল? ডিডিএক্স। অন্তরীকরণের সাইন হচ্ছে ডিডিএক্স সাইন। ক্যালকুলাসের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে অন্তরীকরণ, একটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণের সাইন হচ্ছে ডিডিএক্স, আর যোগজীকরণের সাইন হচ্ছে এই যে লম্বা দাগ, এসের মতো লম্বা দাগ। তো আমাদের কি করতে, হ্যাঁ ইন্টিগ্রেশন। তো আমাদের অন্তরীকরণের জন্য কি করতে হবে? ডিডিএক্স ফাংশন নিয়ে কাজ করতে হবে, ডিডিএক্স আনতে হবে দুই জায়গার মধ্যে। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, তো এখন বাম পাশে নিয়ে আসবো ডিডিএক্স। লিখবো যে 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের অন্তরীকরণের সাইনটা হচ্ছে ডিডিএক্স। তো ডিডিএক্স সাইন নিয়ে আসলাম। তো ডিডিএক্স অফ এখানে কি আছে? ওয়াই। তো লিখলাম ডিডিএক্স অফ ওয়াই। আচ্ছা, এটা লিখলাম ইকুয়াল টু, ডান পাশে কী করবো? ডিডিএক্স সাইন নিয়ে আসবো। তো লিখবো ডিডিএক্স। ডিডিএক্স সাইন নিয়ে আমাদের যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটা আমি লিখবো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7। বুঝছেন এতটুকু সবাই? নিয়মটা বলতেছি কীভাবে করবো ওগুলা। আচ্ছা, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে তোমার বাম পাশে যেই ডিডিএক্স ওয়াই আছে, এই ওয়াইটা উপরে নিয়ে যাবা। তো ওয়াইটা উপরে নিয়ে গেলে কি হবে? ডিডিএক্স অফ ওয়াই। ভেরি গুড, ডিডিএক্স অফ ওয়াই। অনেকে বলতে পারে ডিওয়াই বাই ডিএক্স, আসলে না, ডিওয়াই বাই ডিএক্স না, উচ্চারণটা করতে হবে ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই, একটু সবাই উচ্চারণটা করো তো। উচ্চারণটা কি হবে? ডিডিএক্স অফ ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স এভাবে বললে হবে না। আচ্ছা, এইবার এই ডিডিএক্স এটাকে এটার সাথে গুণ করবা, এটার সাথে গুণ করবা, এটার সাথে গুণ করবা, সবাই গুণ করে দাও। তাহলে কি হবে? ডিডিএক্স গুণ করলে কিন্তু হবে 3x স্কোয়ার। এখন এই 3x স্কোয়ারটা চাইলে কি উপরে লিখতে পারি না আমি ব্র্যাকেট দিয়া? জি স্যার, আগের মতো আমরা ওভাবে করলে তো পারি, ডাইরেক্ট মানে ডাইরেক্ট ডিফারেনশিয়াল করে ফেললে তো পারি। কিন্তু নতুন তো সবাই, এই জন্য ডাইরেক্ট করতেছি না, ভাঙতেছি। তুমি হয়তো বা জানো, ওরা তো যায় না, এই জন্য আর কি। আচ্ছা, ডাইরেক্ট করলে তো পাই, এটা আমি জানি, এটা তুমিও জানো, কিন্তু অনেকে তো জানবে না এটা, এই জন্য আমি আলাদা করতেছি, বুঝছো? আমি একবার সিস্টেমটা দেখাইতেছি যাতে সবাই বুঝতে পারে ইজিলি, বাকিটা ওরা এমনি করতে পারবে। নিয়মটা কি? ডিডিএক্সটাকে সবার লগে গুণ করে দিলাম, তার ডিডিএক্স এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স 2x প্লাস ডিডিএক্স 7। সবাই এতটুকু বুঝছো? এই লাইনটুকু বুঝছো সবাই? ভেরি গুড। এইবার হচ্ছে ম্যাজিক, মানে সূত্র নিয়ে কাজ করতে হবে। এখন আমরা আমাদের স্পেশাল সূত্র শিখবো, সেটা হচ্ছে x⁴n এর সূত্র। তোমরা বইটা খুলো, বইয়ের মধ্যে একটা সূত্র আছে, দেখবা, আমি জুম করে দেখাইতেছি, এই যে। আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড। এই দেখো ডিডিএক্স x⁴n দেখা যাচ্ছে, দেখা যায় ভালো করে? তো এই যে ডিডিএক্স x⁴n মানে x হচ্ছে ভিত্তি, n হচ্ছে পাওয়ার। তো চলকের উপর পাওয়ার থাকলে তার ডিফারেন্সিয়েট করলে নিয়ম হচ্ছে nটা সামনে চলে আসবে, সামনে চলে আসলো, এরপরে এই পাওয়ার থেকে 1 কমে যাবে, লিখতে হবে x⁴n - 1, এটাই নিয়ম। মানে পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, আর যা আছে সেম লিখতে হবে। তো পাওয়ার ছিল n, নিয়ে আসলাম সামনে, n চলে আসলো সামনে, আর x⁴n লিখলাম, তবে -1 করতে হলো। নিয়ম হচ্ছে আমার 1 মাইনাস করতে হয়, এটাই হচ্ছে সূত্র। সবাই সূত্র বুঝতে পারছো? হ্যাঁ, তারপর আমি আবার দেখাচ্ছি। ডিডিএক্স অফ x⁴n এর সূত্র হচ্ছে আমার nটা চলে আসবে সামনে, লিখলাম সামনে, আর x⁴n লিখে দিব, x⁴n লিখবো, কিন্তু নিয়ম হচ্ছে এই পাওয়ার থেকে 1 কমতে হয়, মানে -1 করে দিলাম, শেষ। এটা হচ্ছে x⁴n এর ডিফারেন্সিয়াল। ওকে, আশা করি বুঝছেন। এবার আমরা দেখি এইখানে কি হবে। আচ্ছা, মাশাআল্লাহ, তান্নি করে ফেলছো। তান্নি, মনে হয় তুমি অন্তরীকরণটা করে ফেলছো, তাই না? এই অংশগুলো মনে হয় জানো তান্নি?
হ্যাঁ, তার নিয়ে তোমাকে জানাও মনে হয় অন্তরীকরণের অংশটা মনে করা আছে তোমার, এই জন্য তুমি মোটামুটি পারছো আশা করি, মনে হয় মিলছে। আচ্ছা যাক, আমি পরে জানাবো, আমার সময় কম তো আমি একটু তাড়াতাড়ি করি, আমার তো অনেকটা পরে আবার কাজ দিতে হবে আইসিটি। যাই হোক, এবার দেখো আমরা যাই। এবার দেখো আমাদের এই 3x² দিয়ে কাজ করবো, 3x²। এখন আমাদের এখানে মনে রাখতে হবে যে ddx অফ 3x² যে আছে, এখন কি করা যায় আমাদের, এই যে 3, এই 3 কিন্তু আমাদের, হ্যাঁ একটু ওয়েট, এই 3 কিন্তু আমাদের সহগ, x হচ্ছে চলক, 3 হচ্ছে সহগ। যদি সহগটা আমার x এর সাথে মানে চলকের সাথে যদি সহগ গুণ থাকে, তাহলে এই প্রথমেই সহগটাকে সামনে নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে তোমার ভাইঙ্গা করলে এরকম হবে ddx অফ x² হবে। বুঝছো কথাটা যা বললাম? জি স্যার বুঝছি। তাহলে 3 মতো 3 দিলাম জি ইন্টু, স্যার। এইটা হচ্ছে n ধরবা n, তাহলে n চলে আসবে সামনে, মানে 2 চলে আসলো সামনে, তারপরে হচ্ছে x², তবে কি করতে হবে জানি, 1 কমাইতে হবে -1। বুঝছো সবাই, বুঝছো এতটুকু? জি স্যার। 3 দুগুণা 6, আর 2 - 1 মানে কি, x এর পাওয়ার 1। তাহলে x এর পাওয়ার 1 হবে। আচ্ছা, শুধু নিলাম x। আচ্ছা, হয়ে গেল, তাহলে 6x শেষ। তাহলে আমাদের 3x² এর জন্য কি হবে, পাওয়ার 1 না দিলেও সমস্যা নাই, 3x² এর ডিফারেন্সিয়েট হবে 6x। বুঝছেন সবাই অঙ্কটা? স্যার অন্তরীকরণ এইটা। বুঝি না, কি বললা? স্যার এইটার অন্তরীকরণ এইটা, অ্যানসার এইটা। হ্যাঁ হ্যাঁ, অন্তরীকরণ এটা। ওকে, জি স্যার। তাহলে আমাদের এখানে ফলাফল কি আসলো, ফলাফল আসলো হচ্ছে 6x শেষ। এরপর হচ্ছে প্লাস ddx অফ 2x, হ্যাঁ ভেরি গুড, 2 হবে। কেন 2 হবে বলি, আমাদের এখানে কি আছে খেয়াল রেখো, আমি আলাদা করে বোঝাচ্ছি। ddx অফ 2x, এখানে 2টা কি আমার সহগ, সহগ না, জি স্যার। সহগ চলে আসবে কি সামনে চলে আসবে না, হ্যাঁ সহগ যদি সামনে চলে আসে তাহলে কি হবে, ddx অফ, এখানে এক্সটা আছে, এখানে এক্স চলে আসবে। বুঝছেন এতটুকু সবাই? জি স্যার। আর ddx অফ x এর মানটা 1 পরেরটা কিন্তু তোমাদের 7 হবে না 0 হবে, 7 এর মান 0 হবে 0 হয়। বলি শোনো, ddx অফ x, 0 একটু তার বুঝছি একটু বলি শোনো, ddx অফ x মানে চলকের সাপেক্ষে চলকে ডিফারেন্সিয়েট 1, পাওয়ার যদি 1 থাকে তাহলে ddx অফ x 1, মনে রাখবে এটা সবসময়, মুখস্থ রাখবা, তাহলে হবে 2 হবে শুধু। বুঝছো? কথা কও, কথা কথা, কথা জি কও। স্যার। আচ্ছা, এরপরে জি স্যার। জি স্যার। তো এখানে আসবে 2 শেষ। আর আমার এই যে ddx অফ 7 এটা হচ্ছে ধ্রুবক, মনে রাখবে এটা কিন্তু সহগ না, ধ্রুবক। কারণ কি এখানে কোনো চলক নাই, ddx অফ 7 এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। তো ধ্রুবকে ডিফারেন্সিয়েট সবসময় 0, মনে রাখবা, ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সবসময় 0 হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। আচ্ছা শেষ, কমপ্লিট। তো 0 লিখলেও কি না লিখলেও কি, +0 লিখলেও যা না লিখলেও তাই, সমস্যা নেই, শেষ। তো দেখো আমরা ফাইনালি পেয়ে গেছি কিন্তু dx অফ y, এইটার একটা কিন্তু মান পেয়ে গেছি। মান বলতে কি রাশি পাইছি 6x + 2। বুঝছো এতটুকু সবাই? জি স্যার। জি স্যার স্যার। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রথম স্টেপের কাজ। তো প্রথমে কি করলাম, ধরলাম y = fx, তারপর fx এর মান বসালাম, তারপরে আমি x এর সাপেক্ষে একবার অন্তরী করলাম ddx অফ y, এই মানটা বের করলাম। মনে রাখবা সবসময় ddx অফ y এতটুকু মান প্রথমে বের করে রাখতে হয়, এই মানটা দিয়ে আমার কাজ করতে হবে পরবর্তীতে, এটা লাগবে। বুঝছো এতটুকু সবাই? ddx অফ y বের করতে হবে সবাইকে। আচ্ছা, তো এখন ddx অফ y বের করে আমরা কি করব? আচ্ছা, ক্লাসে অনেকেই কথা বলতেছো না, যারা যারা আসছো আমাকে জানাইও, পোলাপাইনটি তো মানে কিরকম জানি কথা কম করে। হ্যাঁ বলো। স্যার এটা নতুন অধ্যায়। মানে অন্তরীকরণ একটু হাতে কলমে করাচ্ছি আজকে, হাতে কলমে একটু করাচ্ছি অন্তরীকরণে। থ্যাংক ইউ বলতেছে, খুশি হলাম। মানে আজকে একটু গুছাই নাই তো, হাতে কলমে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াইতেছি, নতুন অধ্যায় অন্তরীকরণের।
সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও, পরে রেকর্ড থাকবে। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা যাই, সামনে যাই। এবার কি করতে হবে? এবার কাজটা হচ্ছে গিয়ে আমাদের নিয়ম হচ্ছে যেই বিন্দু দেওয়া ছিল সেই বিন্দু দিয়া এইটাকে সিদ্ধ করতে হবে। আমি আবার বলতেছি, আমাদের ddx অফ ওয়াই বের করার পরে প্রশ্নে যেই বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু দিয়া সিদ্ধ করবা। দেওয়া আছে 223 বিন্দু, এই বিন্দুটা এখানে বসা দিবা, তাহলে ddx অফ ওয়াই এর মান বের হবে। এই মানটা আমার লাগবে, এটা হবে ঢালের মান। কথা কি বুঝতেছো যা বললাম? জি স্যার। স্যার একটু আবার বলেন তো। আচ্ছা আর বলি, আমার প্রথম কাজ ছিল ফাংশনটাকে ওয়াই ধরে একবার অন্তরীকরণ করে ddx অফ ওয়াই এর রাশি বের করব। রাশি ddx অফ ওয়াই রাশিটা বের করার পরে সিদ্ধ করতে হবে। কীটা সিদ্ধ করব? যেই বিন্দু দেওয়া থাকবে প্রশ্নে, এই বিন্দুটা দিয়া এখন এটাকে আমি সিদ্ধ করব, মানে এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো। এটা হচ্ছে আমার পরবর্তী কাজ, 2 নম্বর স্টেপের কাজ। ddx অফ ওয়াই বের করার পরে সেটাকে সিদ্ধ করতে হয়, মনে থাকবে এবার? জি স্যার। এখন লিখবো যে 2,23 বিন্দু দিয়ে সিদ্ধ করি, এত বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে পাই। সিদ্ধ করলে, আচ্ছা সিদ্ধ করলে শুধু এখানে কিসের মান বসবে বলো তো? এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখানে কিন্তু ওয়াই নাই, তো শুধু x এর মান বসবে। ভেরি গুড, শুধু এক্স এর মান বসবে। তাহলে 6 ইন্টু কি হবে? 2 হবে। 6 ইন্টু 2 হবে, তারপর হচ্ছে কি প্লাস 2, তাহলে কত আসলো? 14। বুঝছো এতটুকু সবাই? মান পেয়ে গেছি 14। আচ্ছা এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে এই যে আমরা যে মান পাইছি সিদ্ধ করা, এই মানটাকে বলা হয় ঢাল এর মান। ঢাল m1 এর মান মনে রাখবা। সিদ্ধ করার পরে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় ঢালের মান, ঢাল m1 এর মান। স্যার এখানে কি ডাল দুইটা পাওয়া যাবে? তার নিয়ে আমি পড়াবো আজকে যতটুকু সময় আছে, আমার আইসিটি ক্লাস নিব তো 5 মিনিট পরে, এরপরে এই ক্লাসটার বাকি অংশ দেখে শেষ করব। এই তো 11:30 12:15 বাজতে পারে বা 12টা বাজতে পারে। আচ্ছা এখানে ঢাল দুইটা বের হবে, কারণ কি আমাদের হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ, একটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তো স্পর্শকের ঢালটাকে আমরা সবসময় m1 ধরবো আর অবিলম্বটা সবসময় m2 ধরবো। তো m1 দিয়া স্পর্শক বের করবো আর m2 দিয়া অবিলম্ব বের করবো, ব্যাস অঙ্ক শেষ। বুঝছো সবাই কথাগুলো? বুঝতেছো? জি স্যার বুঝতেছি। জি স্যার। আচ্ছা এবার দেখো, তো আমরা কিন্তু m1 পেয়ে গেছি, ঢাল পেয়ে গেছি। এখন পরবর্তী কাজটা কি মনে রাখবো, যখন সিদ্ধ করবা সব কি ওয়াই এখন আবার ওয়াই তোর মনে আবার 1 নং সমীকরণ নিয়ে কাজ করবো আবার স্যার। না বলতেছি, একটু ওয়েট করো, আমি বলতেছি কেমন কাজটা করতে হবে। সবাই এতটুকু বুঝছো কিনা? ddx অফ ওয়াই সমীকরণটা বের করার পরে যেই বিন্দু দিয়ে সিদ্ধ করতেছি সেই বিন্দুটাই হবে, সেই সিদ্ধ করা মানটাই হবে ঢালের মান, m1 এর মান। এতটুকু কমপ্লিট বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের লিখতে হবে নির্ণয় স্পর্শকের সমীকরণ। নির্ণয় স্পর্শকের সমীকরণ, এরপরের নিয়মটা এটা, স্পর্শক নির্ণয় স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ, যাই হোক। তো স্পর্শকের সমীকরণ বের করার জন্য স্পর্শকটাকে একটা সরলরেখা না দেখতে, স্পর্শক কি দেখতে সরলরেখার মতো লাগে না? জি স্যার। আচ্ছা জি স্যার। তো সরলরেখা যদি লাগে তাহলে সরলরেখার সূত্র দিয়ে আমাকে করতে হবে। তো মনে রাখবা স্পর্শকের সমীকরণ বের করার জন্য সবসময় তোমাকে এই সূত্র নিয়ে কাজ করতে হবে। একটি ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে, দেখো এই এবি সরলরেখা কিন্তু m1 ঢাল এবং পি বিন্দু দিয়ে যায়। একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যাইতেছে আর ওই সরলরেখার ঢালের মান দেওয়া আছে, তাহলে সরলরেখার সমীকরণ বের করার স্পেশাল সেই সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। মনে পড়ে এই সূত্রটা? জি স্যার। জি স্যার। বাকি পোলাপাইনটি দেখো তো মনে পড়ে কিনা।
একটি ঢালের মান আর একটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র y মাইনাস ওয়াই ওয়ান। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, বৈষম্যনিক ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। মানে মনে রাখবা প্রতিটা অঙ্কের স্পর্শকের সমীকরণটা এই সূত্র দিয়ে বের করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, একটু পর বের হোক, প্রবলেম নাই, একটু পরেই আমার ক্লাস শেষ হবে। আচ্ছা দেখো, এতটুকু বুঝতে পারছেন সবাই? একটু আমাকে দ্রুত কথা বলেন। জি স্যার বুঝছি। এখন আমাদের এম এর মান কিন্তু m1 হবে। কেন? এটা স্পর্শকের সমীকরণ, তো এই জন্য ঢাল m1। এই যে m1টা হচ্ছে 14 পাইছি। আর এখানে x1 y1 কত হবে? ওই যে যেই বিন্দুতে আমি বের করতেছি, স্পর্শক কোন বিন্দুতে বের হইতেছে? ভেরি গুড। তাহলে আমার এই 2,23টাই হবে x1 y1 স্পর্শকের জন্য, স্পর্শকের বিন্দুর জন্য এটাই হবে x1 y1 এর মান। বুঝছেন সবাই কথাটা? জি স্যার বুঝছি। তাহলে হ্যাঁ, তাহলে লিখতেছি y মাইনাস y1, y1 হচ্ছে 23, y মাইনাস y1 ইকুয়াল টু m1, m1 হচ্ছে কত? 14, m1 হচ্ছে আমাদের 14 ইন্টু x মাইনাস x1 হচ্ছে কত? 2। ব্যাস, এটা অ্যান্সার। তবে এটা অ্যান্সার না, এটাকে সমাধান করে বাম পাশে সব আনবা, তাহলে অ্যান্সার হবে। সময় স্বল্পতার কারণে আমরা এতটুকু অ্যান্সার লিখে রাখলাম। কথা বুঝছেন এতটুকু সবাই? জি স্যার। আমি দেখাই উত্তরটা কত হয়, দেখাই। স্পর্শকের সমীকরণটা হবে এরকম: 14x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। আমরা যখন এই যে মান বসাইছি না, এই যে y মাইনাস 23 14x মাইনাস 2 ক্যালকুলেশন করলে এরকম বের হবে। এটা হবে স্পর্শক সমীকরণ। বুঝছেন সবাই এতটুকু অংশ ভালো করে? ওকে, আমাদের এতটুকু স্পর্শক সমীকরণ এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখানেই ছিলাম। তো আমরা স্পর্শকের সমীকরণ বের করেছিলাম, স্পর্শকের সমীকরণ বের হয়েছিল। এখন আমাদের অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তো আমরা অবিলম্বের সমীকরণ বের করার জন্য দুই সিস্টেমে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে ঢাল দিয়ে বের করতে পারি, আরেকটা হচ্ছে স্পর্শকের লম্বরেখার সমীকরণের সাহায্যে বের করতে পারি। তো আমাদের এই স্পর্শকের লম্বরেখার সমীকরণ দিয়ে বের করলে ইজি হয়, ক্যালকুলেশন ছোট হয়। ঢাল দিয়ে করলে একটু বড় হয় আর কি ক্যালকুলেশনটা। আমি স্পর্শকের উপর লম্বরেখার সমীকরণটা দিয়ে বুঝাই দিই, তাহলে তোমরা ইজিলি অঙ্কটা বুঝতে পারবা বা ছোট হবে। কথা কি বুঝতে পারছো সবাই? দুইভাবে করা যায়, m2 ঢাল দিয়েও করা যায়, m2 ঢাল বের করতে হবে, তারপরে y মাইনাস y1, তারপর হচ্ছে m2 x মাইনাস x1 দিয়ে করতে হবে। তো এটা করলে একটু বড় হবে অঙ্কটা, তো আমি চাই না ওটা বড় করতে, এটা ছোট করি। ছোট করার জন্য কি করব, স্পর্শকের যে সমীকরণটা আমি পাইছিলাম আমি একটু বের করতেছি, দেখাইতেছি তোমাদের বের করে। আমরা কিন্তু স্পর্শকের সমীকরণ পেয়েছিলাম, কতদিনই পেয়েছিলাম এখানে, দাঁড়াও বের করে বলতেছি। আমাদের স্পর্শকের সমীকরণ, হ্যাঁ এই যে 14x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এটা ছিল স্পর্শকের সমীকরণ, আমি এটা লিখতেছি। দেখো স্পর্শকের সমীকরণটা হচ্ছে আমাদের 14x মাইনাস কত হবে এখানে, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে তুমি একটা সমীকরণ দিতে পারো, এটাকে লিখতে পারো 2 নং সমীকরণ, কারণ 1 নং সমীকরণ দিছো। এখন এই 2 নং সমীকরণের উপর লম্বরেখার সমীকরণটাই কিন্তু অবিলম্বের সমীকরণ। কথা কি বুঝছো? 2 নং সমীকরণের উপর লম্বরেখার সমীকরণটাই হচ্ছে কি আমাদের অবিলম্বের সমীকরণ। কথা বুঝছেন সবাই? বাকিরা যারা আছো, অঞ্জনা, মিম, নাবিলা, তারপর সাইমা তো এটাকে জয়েন করছো, শাওন, করুণা, ওকে। তো অঞ্জনা বলে নাম জানি কি, আচ্ছা অঞ্জনাকেও বলি আর সাইমাকেও বলি, তোমরা ক্লাসটা রেকর্ড করে দেখে নিও যদি বুঝতে সমস্যা হয়, নেট সমস্যার কারণে। তো এবার দেখো, এখন আমাদের এই একটা সরল রেখা লম্বরেখার সমীকরণ বের করতে হয় কেমনে, মনে আছে কারো? পড়াইছিলাম। একটি সরলরেখার লম্বরেখার সমীকরণ বের করার নিয়ম কী ছিল, কে বলতে পারবা? একটি সরলরেখার সমীকরণের ঠিক লম্বরেখার সমীকরণ কেন বের করতে হয়? কারোই মনে নেই? ভেরি গুড, হ্যাঁ এই তো বুঝতে পারছেন।
এক্সের সহগ যাবে ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ আসবে এক্সের কাছে। আচ্ছা এখানে এক্সের সহগ ছিল 14। আচ্ছা সমস্যা নেই, প্রকাশ খেয়াল রাখবা। এক্সের সহগ হচ্ছে 14, এই 14 যাবে। আচ্ছা প্রথমে আমি এক্স লিখলাম, পরে আমি ওয়াই লিখলাম। আচ্ছা এখন আমি সহগটা করবো, অদল বদল করবো। এক্সের সহগ 14 ছিল, এটা যাবে ওয়াইয়ের কাছে। এক্সের সহগ গেল ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ কিন্তু এখানে বলো তো এখানে কত? -1। এই তো ভেরি গুড, -1। অনেকে শুধু +1 চিন্তা করে, -1। তো -1 যাবে এক্সের কাছে। এক্সের সহগ 14 চলে গেছে ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ -1 এটা চলে আসছে এক্সের কাছে। বুঝতে পারছেন সবাই এতটুকু? স্যার প্লাস হবে না 14x? হ্যাঁ কি বললাম প্রকাশ? স্যার প্লাস 14x হবে, y হবে না? হ্যাঁ না না, মানে এই যে এক্সের সহগ তো 14 ছিল, এটা 14 ওয়াই হয়ে গেল, ওয়াই কাছে চলে গেল। মানে এক্সের সহগ ওয়াই কাছে যাবে, ওয়াই সহগ এক্সের কাছে আসবে, এটাই অদল বদল হবে। স্যার বলছিলাম যে হচ্ছে y এর সহগ যদি -1 হয় তাহলে পরে কি x এর সহগ প্লাস 14, হ্যাঁ +14 এটাই যাবে ওয়াইয়ের কাছে। আর মাইনাস ছিল, এটা প্লাস হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর ধ্রুবকটা কি -5, তো ধ্রুবকের পরিবর্তে প্লাস কে লিখবো, ইকুয়াল টু 0। তারপর রেখে দিবা 3 নং সমীকরণ। বুঝছো সবাই এতটুকু? জি স্যার। স্যার এখানে কি ধ্রুবকের আগে প্লাস হবে নাকি মাইনাস হবে? না, সবসময় প্লাস হয়, বলছিলাম ধ্রুবকের আগে সবসময় প্লাস। প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, সবসময় প্লাস কে। বুঝছো বুঝছো? স্যার এটা কি নিয়ম? নিয়মিত, হ্যাঁ আমি পড়াইছিলাম না তোমাদের, পাও নাই তুমি ক্লাসটা? স্যার সরলরেখাতে হচ্ছে বৃত্ত পড়াইছে। ও তুমি সরলরেখা থেকে জয়েন করো না আমার ক্লাসে? আমার এখানে সরলরেখা থেকে পড়াইছিলাম। স্যার গণনা সব ভুলে গেছি স্যার। গরমে সব ভুলে গেছো? যাক ভালো একটা কথা বলছো, গরমে সব ভুলে গেছো। আচ্ছা এবার দেখো, তা এখন কি করব মনে রাখবা, আমাদের ধ্রুবকের জায়গায় সবসময় প্লাস কে। আচ্ছা এবার দেখি, আমরা ধ্রুবকটা প্লাস থাকলেও প্লাস কে, মাইনাস থাকলেও কি প্লাস কেই লিখব। এবার কি করব, এই কে এর মানটা বের করতে পারলেই অঙ্ক শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে বিন্দুটা আছে 2, 3, এই 2, 3 দিয়ে 3 নং সিদ্ধ করবা, তাহলে কে মান পেয়ে যাবা। কথা বুঝছো? এই পি বিন্দুটা 2, 3 দিয়া 3 নং সিদ্ধ করলে কে মান পাবা। আচ্ছা তাহলে সিদ্ধ করি। এক্স এর জায়গায় বসাবো কি, এক্স এ তো -x ছিল। আচ্ছা তো আমি 2, 3 দিয়া সিদ্ধ করলাম। স্যার 3 নাম্বারটা একটু জানা একটু। কোনটা কোনটা? 3 নম্বর সমীকরণ। 3 নাম্বারটা হচ্ছে কি বললাম না, এই যে এক্স এর সহগ +14 চলে গেছে ওয়াই এর কাছে। আর কে 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 আচ্ছা ধ্রুবক বলি, ওই জায়গাটা হ্যাঁ বলি যে -5 এটা ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যার পরিবর্তে সবসময় প্লাস কে লিখতো, এটা নিয়ম। ধ্রুবকের পরিবর্তে সবসময় প্লাস কে লিখতো, এটা হচ্ছে নিয়ম, মনে রাখবা। ধ্রুবক প্লাস থাকলেও প্লাস কে, মাইনাস থাকলেও প্লাস কে, মানে -5 আছে তো -5 পরিবর্তে প্লাস কে লিখছি, এটা নিয়ম। বুঝছো? জি স্যার। এবার আমাদের নিয়ম হচ্ছে এই বিন্দু দিয়ে 3 নং সিদ্ধ করি, 3 নং সিদ্ধ করে। এখানে কতদিন আসছে? কি বললা? প্লাস কে কোথা থেকে আসছে? প্লাস কে নিয়ম, মানে আমাদের একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে সেই সরলরেখার সাহায্যে বের করতে হয়। সেই সরলরেখায় যে ধ্রুবক থাকবে, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, ধ্রুবক হচ্ছে -5, এই ধ্রুবকের পরিবর্তে সব সময় প্লাস কে লিখতে হবে, এটা নিয়ম সব সময়। লম্বরেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ধ্রুবকের পরিবর্তে প্লাস কে লিখতে হবে। এবার বুঝছো? জি স্যার বুঝছি। এবার কে মান বের করলেই উত্তর শেষ। কে মান বের করবো কেমনে, এই বিন্দু দিয়া এই যে এই সমীকরণটা সিদ্ধ করি, উপরটা না কিন্তু এটা। আচ্ছা তো -x তো 1 দিয়ে x গুণ করলে x হয়, -x বলতে x এর মান কত 2। আচ্ছা লিখলাম 2, তারপরে +14 ইন্টু y এর মান কত, y এর মান হচ্ছে 23, লিখলাম 23 আর প্লাস কে। বুঝছো সব এতটুকু? এরপরে কি 0। কথা কো তাড়াতাড়ি কথা কো।
হ্যাঁ স্যার বুঝতেছি। আচ্ছা, -2 প্লাস 300 কত আসবে? মাইনাস 26। 322 আসবে। কয় 22? 26 প্লাস কে ইকুয়াল টু 0। বুঝছো সবাই? সুতরাং 324 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে মান পাইলাম 322 আসে না? কি কও? 22 14 গুণ 23 14 গুণ 23 322। কি কও? ও সরি, হ্যাঁ কি তোর পরেরটা বুঝ নাই -2 প্লাস কিভাবে আসছে? ওয়েট 322 আসবে। বুঝ হ্যাঁ স্যার তাহলে আমি এখানে ভুল করছি কোনো জায়গায়? একটু ওয়েট করো, দেখিনি। স্যার 14 ইনটু 23 322 আসে। না, দাঁড়া একটু ওয়েট করো। আমি এখানে ভুল করলাম কি না? এখানে আমাদের সমীকরণে ওয়াই শক্ত হচ্ছে আচ্ছা, একটু ওয়েট, আমি দেখিনি। হ্যাঁ, 14 ইন্টু হচ্ছে 23, 322 যোগ 2 24। আচ্ছা, এখানে আমার স্যার মাইনাস মাইনাসে একটু হয়তো মিস্টেক হয়েছে। আচ্ছা স্যার এটা মনে হয় হবে না, এটা এই মাইনাসটা মনে হয় হবে না, মাইনাসটা হবে না। হ্যাঁ স্যার আমি ওই যে একটু দেখলাম স্যার, নোট দেখলাম তো, নোটে উঠি পারতাছি। আমি নোটে কি বলছিলাম মাইনাস হবে? কি বলছিলাম? না স্যার অমন কিছু দেখিনি। আমার এই জন্য হয় না, বুঝছো? আমি মাইনাস মানে এই যে -1 তো, কিন্তু আমি না কেমন জানি বলছিলাম, এটা কেমন জানি হয়তো আমার খেয়াল নাই এখন। মানে এই জায়গার মধ্যে মাইনাসটা হবে না, মানে এক্স এর মানে ওয়াই এর শক তো -1, ওয়াই এর শক তো -1 আমরা জানি। কিন্তু আমি এটা কি বলছিলাম আমার কথাটা মনে পড়তেছে না। স্যার ওখানে চেঞ্জ হয় না, ওই যে মাঝখানে চেঞ্জ হয়, এক্স প্লাস ওয়াই যে দিছেন না, এই জায়গাটা চেঞ্জ আছে সবগুলো। এটা না, মানে প্লাস থাকলে মাইনাস আছে না? হ্যাঁ এটা হইতে পারে ওটা। যাই হোক, সরি, আমার মিস্টেক ছিল। অথবা এই যে জন্য সমস্যা ছিল, এই যে আমার ওই প্লাস থাকলে মাইনাস হবে এটা আমরা জানি, তবে আর কি এটা চেঞ্জ হবে না। তবে বলছিলাম কোন একটা জায়গায়, যাই হোক মনে রাখবো, কষ্ট করে আমি পরে বলবো, এটা ক্লিয়ার হয়ে। আমার এখন পূর্বে খেয়াল আসতেছে না। আমি বলছিলাম মাঝখানটা প্লাস থাকলে মাইনাস হবে, কিন্তু ওই যে এই প্লাস মাইনাসটা চেঞ্জ হবে কিনা, সহগটা ওইটা হবে কিনা খেয়াল ছিল। যাই হোক, তাহলে এখন মিলবে। তাহলে আমাদের এখন কত হবে? 324 হবে, মাইনাস ডান পাশে গেলে 324 হবে। তুলনা জানি কই বুঝো নাই, কত তুলনা তুমি জানি বলছিলা, কোথায় বুঝো না? তুলনা কি আছে? বুঝছো এবার? স্যার তো আবার বুঝান, বুঝি নাই। মানে কোন জায়গায় বুঝতে পারেন ওইটা বলতে হবে, কোন জায়গায়? 2 প্লাস 14.23 এটা মান বসাইছি, লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ হবে। হ্যাঁ, এই যে 2 হচ্ছে এক্স এর জায়গায় বসাইছি, আর 14 ইন্টু ওয়াই এর জায়গায় বসাইছি। কে মান বের করার জন্য এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করতেছি। তাহলে কে মান বেরিয়েছে কি? -324। এই কাজটা করলাম, বুঝছো? মাইনাস 324। হ্যাঁ, বুঝছো এবার? মানে এই বিন্দু দিয়ে, যেই বিন্দুতে অভিলম্ব বের হবে, সেই বিন্দুতে আমি এই যে কে এর যে সমীকরণ ছিল এটা সিদ্ধ করেছি কে মান বের করার জন্য। তুলনা বুঝতে পারছো এবার? তুলনা বুঝছো? দ্রুত বলো, সময় কম, আমাদের লিঙ্ক কেটে গেলে ক্লাস শেষ। স্পর্শকের সমীকরণ হবে এটা, শেষ প্রায় অঙ্ক। এক্স প্লাস 14 কে মান বসা দিলে শেষ। এক্স প্লাস 14y মাইনাস 324 = 0। কে মান বসা দিবা 3 নঙে, তাহলে হয়ে যাবে। বুঝছো সবে অঙ্কটা? স্পর্শক হচ্ছে এত, অবিলম্ব হচ্ছে এত, শেষ।